লেখক সুপ্রিয় ভট্টাচার্যের ঋণ। বিয়ের জন্য ভালো ভালো চাকরি করা ছেলেদের সম্বন্ধ এলেও বাবা রাজি হননি। বাবার যে মনে মনে অন্য ইচ্ছা ছিল সেটা জানতে পারলাম যখন মা বাবাকে জিজ্ঞেস করলেন, তোমার আদরের মেয়ে বলে কি তাকে বিয়ে না দিয়ে ঘরেতে রেখে দেবে ঠিক করেছো? এত ভালো ভালো সম্বন্ধগুলোকে কেন না করে দিচ্ছ? আমার মেয়ের জন্য বড় চাকরি করা ছেলের থেকেও বড় মনের আর যথেষ্ট ধৈর্য আছে এমন ছেলের দরকার বলে বাবা বলেছিলেন। তুমি তো তোমার মেয়েকে চেনো, সামান্য ছোটখাটো ব্যাপারে তার মাথা গরম হয়ে যায়। ধৈর্য বলে তার কিছুই নেই। মাঝে মাঝে ভেবে পাই না, যার এত মাথা গরম আর অল্পেতেই অধৈর্য হয়ে পড়ে সে ব্যাংকে চাকরিটা করে কি করে। মা সাথে সাথে বাবার ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে বলে দিয়েছিলেন, তোমার জন্যই তো হয়েছে, একটা সন্তান বলে তাকে শাসন করা যাবে না। যখনই বকেছি বা মেরেছি তুমি রাগ করতে, সে কোনো জেদ ধরলে সাথে সাথে তুমি তার সেই জেদ পূরণ করতে। এখন কথা বললে হবে কেন? ওর ওই বদ স্বভাবের জন্য দায়ী তো তুমি। তোমার অতিরিক্ত পিতৃস্নেহই ওকে জেদি আর ধৈর্যহীন করেছে। মায়ের করা অভিযোগগুলো বাবা নির্দ্বিধায় মেনে নিয়ে বললেন, সেই জন্যই তো এমন ছেলে দেখে মেয়ের বিয়ে দিতে হবে যে যথেষ্ট শান্ত এবং ধৈর্যের অধিকারী। তুমি এমন ছেলে পাবে কোথায়? বলে মা বললেন, আজকালকার দিনে ছেলে বলো কিংবা মেয়ে সবাই ব্যস্ত, সবার এক্ষুনি চাই, ধৈর্য ধরার মতো সময় কারো নেই। বলে একটু থেমে মা আবার বললেন, ঠিক আছে, আমি ধরে নিলাম, যদিও বা তুমি পাও, বুঝবে কি করে সেই ছেলে যথেষ্ট ধৈর্যবান? বাবা কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললেন, আমার অফিসে বছর আড়াই হলো একটা ছেলের নতুন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। নাম অয়ন, অ্যাকাউন্ট সেকশনে কাজ করে। দেখতে শুনতে যে খুব একটা খারাপ তাও না, চেহারাও ভালো। লক্ষ্য করে দেখেছি ছেলেটা অল্প কথা বলে, কাজের প্রতি যথেষ্ট সৎ, আর যে গুণটা আজকাল প্রায় হারিয়ে যেতে বসেছে মানুষের চরিত্র থেকে, সেটা ধৈর্য আর শেখার ইচ্ছা। মা তখন বাবাকে থামিয়ে বললেন, তুমি কি অফিসের সেই অয়নের সঙ্গে সুচির বিয়ের কথা চিন্তা করছো? বাবা হ্যাঁ বলে বললেন, তুমি একদিন অয়নকে দেখো না, তার সাথে কথা বলো, আমার ধারণা তোমারও পছন্দ হবে। মা বললেন, তুমি যেটা বলছো সেটা তো তোমার দেখা ওই অফিসের 6-7 ঘন্টা, বাকি সময়টা সে কি করে কাটায় সেটাও তো তোমার জানা দরকার। বাবা বললেন, আমি মোটামুটি খবর নিয়েছি, এবার তুমি তার সাথে কথা বলে যদি বোঝো সুচির সাথে অ্যাডজাস্ট করতে পারবে, তখন না হয় আরও ডিটেলসে খবর নেব। কিছু সময় চুপ করে থেকে মা বললেন, ঠিক আছে, তুমি ওকে এই শনিবার দুপুরে এখানে খেতে বলো। ওই দিন সুচির ব্যাংক বন্ধ থাকবে আর তোমাদের তো ছুটি থাকেই। যথারীতি শনিবার দিন বাবার অফিসের অয়ন মোটরসাইকেলে চেপে এসেছিল। মাথার হেলমেটটা খুলে সেটা আয়নার মধ্যে রেখে উস্কো খুস্কো চুলগুলো চিরুনি বা হাত দিয়ে সাইজ না করেই সে যখন বাড়ির মধ্যে ঢুকলো, তখন বাবা এগিয়ে এসে তাকে সাথে করে নিয়ে ড্রয়িং রুমে নিয়ে বসালো। আমি সুচিস্মিতা। আমার ঘরে জানলা দিয়ে সমস্ত ব্যাপারটা দেখে মনে হলো, হয় ছেলেটা আনস্মার্ট, নয় ছেলেটা আত্মভোলা। আমি ভেবে পেলাম না এত নামি দামি পাত্রদের বাদ দিয়ে বাবার এরকম একটা ছেলেকে পছন্দের কারণ কি হতে পারে। শরবতের গ্লাসটা ট্রের ওপর বসিয়ে যখন আমি ড্রয়িং রুমে ঢুকলাম, ততক্ষণে কথায় কথায় মা এটাও জেনে নিয়েছিলেন অয়নের বাবা মা ভাই বোন কেউ নেই, সে সম্পূর্ণ একা একটা ভাড়া বাড়িতে থাকে। পরে মা যখন জিজ্ঞাসা করেছিলেন, তাহলে তুমি অফিস থেকে বেরিয়ে কি করো, ছেলেটার জবাব শুনে আমি নিজেই অবাক হয়েছিলাম। এখনকার দিনে কোনো ইয়াং ছেলে নিজের গাটের পয়সা খরচ করে অনাথ আশ্রম চালায়? অয়নের উত্তর ছিল, তারা 4 বন্ধু মিলে 18 জন বাচ্চা ছেলেমেয়ের একটা অনাথ আশ্রম চালায়। সকালে একজন গিয়ে বেলা পর্যন্ত থেকে ছেলেমেয়েগুলোর দেখাশোনা করে, সেই সঙ্গে তাদের পড়ায়, আর অয়ন অফিস থেকে ফিরে ছেলেমেয়েগুলোকে দেখে তাদের পড়িয়ে বাসায় ফেরে রাত 9টার পর। বাকি সময়টা দেখাশোনা রান্নাবান্না করার জন্য একজন দিদি আছেন, যার নাকি কেউ নেই। বাবা যখন বললেন 1টা বেজে গেছে, আমাদের খেতে দাও, তখন মোটামুটি মার যেটা জানার দরকার ছিল সেটা তার জানা হয়ে গেছে। আমাকে মা বললেন, অয়ন আর তোর বাবাকে খেতে দে। মার এই কথার মধ্যেই পরিষ্কার ইঙ্গিত ছিল অয়নকে তার পছন্দ হয়েছে। পরিবেশন করার সময় আমি অয়নকে কাছ থেকে দেখে যেটা বুঝলাম, সুঠাম চেহারা হলেও খুব যে সুন্দর দেখতে সেটা বলা যাবে না, তবে আপাত দৃষ্টিতে সুন্দর বলা যেতে পারে। বাবা বলেছিলেন ছেলে কম কথা বলে, সেটা একেবারে ঠিক, কিন্তু এতটা যে সে ভদ্র না, ভদ্রতার ভান করছে সেটা বুঝতে পারছি না।
কারণ আমার দিকে চোখ তুলে একবারও তাকায়নি, আর তাতেই আমার মাথা অলরেডি গরম হয়ে গেছে। আমি তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি, সে আমার দিকে না তাকিয়ে হাত দুটো উল্টো করে প্লেটের দিকে তাকিয়ে বলেছে, না আর দেবেন না প্লিজ, আমি খেতে পারবো না। মা যখন বললেন চিংড়ি মাছের মালাইকারিটা সুচি রান্না করেছে, আর অন্তত একটা নাও, তখন সে মায়ের দিকে তাকিয়ে ছোট্ট একটু হেসে বলতে পেরেছে, দুটো খেয়েছি আর না। সাধারণত কেউ আমাকে উপেক্ষা করলে আমার মাথা গরম হয়ে যায়, আর সেটাই হয়েছে এই ছেলের ক্ষেত্রেও। তাই আমি ঠিক করেছি আগামীকাল রবিবার বাবাকে বলে অয়নকে ডাকিয়ে ওর ওই অনাথ আশ্রমের ব্যাপারটা সত্যি কিনা আমি দেখতে চাই। বেলা 10:30টার দিকে অয়ন মোটরসাইকেলটা নিয়ে এসে দাঁড়াতেই মনে হয়েছিল ওর মোটরসাইকেলের পিছনে বসে আমার যেতে হবে। মনে মনে হাসলাম এই ভেবে, যতটা স্মার্ট ভেবেছিলাম তার থেকেও বেশি স্মার্ট। মোটরসাইকেলের পিছনে বসলে শরীরে টাচ হতেই পারে, সেটা সে যে ইচ্ছা করে করেছে সেটা বলাও যাবে না। একটু ভয়ও করতে লাগলো, কারণ আগে কখনো মোটরসাইকেলের পিছনে উঠিনি, পড়ে টরে যাব না তো। বাবা অয়নকে ভিতরে আসতে বললে সে বলল, না স্যার, আমি এখানে ঠিক আছি। শাড়িটা পাল্টিয়ে চুড়িদার পরে বাইরে বেরিয়ে আসার আগেই একটা টোটো বাড়ির সামনে এসে দাঁড়ালো। মনে মনে ভাবছি মোটরসাইকেল থাকতে আবার টোটো কেন, কিন্তু সামনে বাবা দাঁড়িয়েছিলেন বলে চুপচাপ টোটোতে গিয়ে বসলাম। টোটোটা চলতে শুরু করলো। রাগ হচ্ছিল অয়নের উপর, তাকে যেটা ভেবেছিলাম সেটা ভুল প্রমাণ করার জন্য। নিজের উপরেও রাগ হচ্ছিল। তাড়াতাড়ি শাড়িটা ছেড়ে কেন চুড়িদার পরতে গেলাম। মিনিট 15 টোটোটা চলার পর একটা গলির মধ্যে ঢুকতেই মনে হলো অয়নকে তো এগিয়ে যেতে দেখিনি, টোটো ভুল রাস্তায় নিয়ে যাচ্ছে না তো। মাথাটা বার করে পেছনে তাকিয়ে একটু দূরে হলেও অয়নকে আসতে দেখে স্বস্তি হলো। পাঁচিল দিয়ে ঘেরা টালির চালের 4টে ঘর নিয়ে কিশলয়, অনাথ আশ্রমের নাম। গেটের সামনে সাইনবোর্ডে লেখা। ভিতর ঢোকার আগেই অয়নের 3 বন্ধু এগিয়ে এসে নমস্কার করে বলল, কিশোরয়ের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। আমি অবাক হলাম এই 3 জনের মধ্যে যথেষ্ট সুন্দরী হওয়া সত্ত্বেও অলংকারবিহীন সাজগোজ ছাড়া অতি সাধারণ একটা চুড়িদার পরে আমারই বয়সী একটা মেয়েকে দেখে। অয়ন এসে আলাপ করিয়ে দিল তার বন্ধুদের সাথে এক এক করে। শঙ্কর, দীপক আর মালিনী। কথায় কথায় জানতে পারলাম শঙ্কর স্কুল মাস্টার, দীপক সরকারি অফিসের ইঞ্জিনিয়ার, আর এই অনাথ আশ্রমের জায়গাটা মালিনীদের। ওর বাবা প্রমোটার। প্রত্যেকেই এখানে সময় দেয়, ব্যবস্থাও ভালো। মধ্যবয়সী কেয়ারটেকার কাম দিদি পারুলদের সাথে আলাপ হওয়ার পর বুঝতে পারলাম মূলত ইনি এখানকার এই বাচ্চাগুলোর আসল গার্জিয়ান, যিনি এই বাচ্চাগুলোকে নিজের সন্তানের মতো দেখাশোনা করেন। শঙ্কর, দীপক আর মালিনী আমার সাথে গল্প করতে লাগলো, কিন্তু আমার চোখ তখন অয়নকে খুঁজতে ব্যস্ত। বন্ধুদের সাথে আলাপ করিয়ে দিয়ে সে যে কোথায় গেল দেখতে পাচ্ছি না। এদিক সেদিক তাকাতে শঙ্কর বলল, অয়নকে খুঁজছেন বোধহয়, ও বাচ্চাদের সাথে পিছন দিকে আছে, চলুন ওদিকে যাই। পায়ে পায়ে এগিয়ে গিয়ে দেখি বেশ কিছুটা মাটি কোপানো জায়গায় অয়ন বাচ্চাগুলোকে নিয়ে বেগুনের চারা, লঙ্কার চারা আর কুমড়োর দানা বসাচ্ছে। পাশে কিছুটা জায়গায় মাচা বাঁধা আছে, যেখানে ছোট ছোট শশা ঝুলছে। আমি পিছন থেকে গাছের চারা বসানোয় ব্যস্ত অয়নকে দেখছি আর ভাবছি, এ কেমন ছেলে, সুযোগ থাকা সত্ত্বেও মোটরসাইকেলের পিছনে না বসিয়ে টোটোতে করে নিয়ে এলো। এখানে আসার পর বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিয়ে আমার পাশে পাশে না ঘুরে আশ্রমের ছেলেগুলোকে নিয়ে গাছের চারা বসানোয় ব্যস্ত। কথা কম বলে সেটা তো শুনেছিলাম, কিন্তু বাবার পছন্দের এই ছেলে তো দেখছি নিজেকে কেমন যেন গুটিয়ে রাখে। প্রায় 1 ঘন্টা পর অয়ন এলো পিছন পিছন। পারুল দিয়ে একটা ট্রেতে করে শশা মুড়ি নিয়ে এসে বলল, আমাদের এখানকার বিনা সারের শশা, খেয়ে দেখুন কেমন লাগে। পরে চা খেয়ে প্রায় ঘন্টা 2 থেকে মালিনীকে বললাম, আজ যাই, জায়গা তো চিনে গেলাম, পরে আবার সময় সুযোগ করে আসব। মালিনী আমাকে সঙ্গে নিয়ে কিশলয়ের 18 জন বাচ্চার সাথে পরিচয় করিয়ে দিল বলেই জানতে পারলাম তাদের এভারেজ বয়স 4 থেকে 9 বছরের মধ্যে। 13 জন প্রাইমারি স্কুলে পড়ে, বাকি 5 জনই মেয়ে, তাদের এখনো স্কুলে যাওয়ার বয়স হয়নি। চলে আসার আগে কথা দিয়ে আসতে হয়েছে বাচ্চাগুলোকে, আবার আমি আসব। দীপক, শঙ্কর, মালিনী বলেছিল দুপুরে এখানে খেতে, যদিও অয়ন তখন সেখানে ছিল না, তবু সে তো বলতে পারতো একবার। সে আমাকে এখানে নিয়ে এলো, যার সঙ্গে আমি এলাম সে যদি না বলে খাই কি করে। তাই খিদে লাগা সত্ত্বেও আমি খাইনি। মিনিট 10 অপেক্ষা করার পর যখন টোটো এলো না, তখন মালিনী বলল, সত্যি অয়নদা, তোকে নিয়ে আর পারা যায় না। তোর না হয় খিদে লাগে না, কিন্তু যারা টোটো চালায় তাদের তো খিদে লাগতে পারে। প্রায় 2টো বাজতে যায়, সেটা খেয়াল আছে? তখন থেকে বলছি তোর মোটরসাইকেলের করে ওনাকে পৌঁছে দে, তা না এই দুপুরবেলা টোটোওয়ালাদের ফোন করে যাচ্ছে। যা, তুই আর দেরি করিস না।
ওনাকে পৌঁছে দিয়ে আয়, তুই এলে আমরা একসঙ্গে খাবো। অয়নের মুখটা ছিল দেখার মতো। সে আর কোনো কথা না বলে গাড়িতে উঠে স্টার্ট দিল। আমি উঠতে যাচ্ছিলাম, তখনই মনে হলো মালিনীর ফোন নাম্বারটা নেওয়া দরকার। নাম্বার নিয়ে দুদিকে পা দিয়ে যেই বসেছি, অয়ন বলল, অসুবিধে হলে বলবেন, বলে গাড়ি স্টার্ট দিয়ে কিছুটা যাওয়ার পর স্পিডটা আস্তে আস্তে বাড়তে লাগলো। পিছনে বসে ভাবছি অনাথ আশ্রমের গল্পটা সত্যি কিনা যাচাই করতে। এসে অয়নের সম্বন্ধে জানার আগ্রহটা আরও বেড়ে গেল। গাড়ির স্পিড খুব বেশি না, তবু কেন জানি ডান হাতটা অয়নের কাঁধের উপর রাখতেই মনে হলো আমি নিরাপদ। 2 সপ্তাহ পর আজ আবার ব্যাংক বন্ধ থাকায় মালিনীকে ফোন করেছিলাম। সে যদি কিশলয়ে আসে তাহলে আমিও যাব। আমার মালিনীর সাথে দেখা করার কারণ তার থেকে কিছু কথা জানার দরকার, যেটা আমার কাছে ধাঁধার মতো মনে হয়েছে। এই 2 সপ্তাহে একবারও যে অয়ন আর মালিনীর কথা আর মনে হয়নি তা না, মনে হয়েছিল, তবে কাজের চাপ আর সেই সঙ্গে শরীরটাও খারাপ হওয়ার কারণেই মূলত মালিনীর সামনাসামনি হয়ে প্রশ্নটা করতে পারেনি। আজ আমাকে জানতেই হবে, তা না হলে বাবাকে তো কিছু বলতে পারছি না। একটা টোটো রিজার্ভ করে কিশলয়তে এসে দেখলাম গেটের ভিতরে একটা 4 চাকা গাড়ি দাঁড়িয়ে আছে। টোটো চালক দাদাকে গাড়িটা ভিতরে ঢুকিয়ে অপেক্ষা করতে বলে অফিস রুমের দিকে এগিয়ে চললাম। অফিস রুমে ঢুকতে যাব, দেখলাম মালিনী পারুলদির সাথে কথা বলছে। দরজার সামনে দাঁড়িয়ে বললাম, আসতে পারি? মালিনী একগাল হেসে বলল, কি বলেন আপনি? ইউ আর অলওয়েজ ওয়েলকাম। কি খাবেন বলুন, তাহলে পারুলদিকে বলে দিই। পারুলদি সামনে দাঁড়িয়ে আছে বলে বললাম, কিছু খাবো না, আপনার সাথে শুধু গল্প করতে এসেছি। পারুলদি চলে গেলে মালিনীকে সরাসরি বললাম, অয়নের সাথে আপনার সম্পর্কটা ঠিক কি, আর আপনি সাজগোজ করেন না কেন? এগুলো জানতে না পারলে আমি নিজে কোনো ডিসিশন নিতে পারছি না। মালিনী একটু হাসলো, তারপর বলল, বসুন। আমি সামনের চেয়ারটায় বসলে মালিনী বলা শুরু করলো, আমি তখন ক্লাস 8-এ পড়ি। পড়ার থেকে বেশি সিনেমা দেখতে ভালো লাগতো। বাবা সারাদিন ব্যবসার কাজে ব্যস্ত থাকতেন, মা সংসারের কাজে। আমি বন্ধুদের সাথে স্কুল থেকে মাঝে মধ্যে সিনেমার প্রথম শো দেখতে পালিয়ে যেতাম। যথারীতি রেজাল্ট খারাপ হয়, বাবা কিছু না বললেও মার বকাঝকা, সেই সঙ্গে 2-4 ঘা খেয়ে মেজাজ হারিয়ে 2টো বই ছিঁড়ে ফেলি। পরে বাবা জানতে পেরে আমাকে বকাঝকা না করে রাতে খাবার টেবিলে বসে বলেছিলেন, তোমার রেজাল্ট খারাপ হয়েছে, তার জন্য মা তোমাকে বকেছেন বলে তুমি রাগ করে বই ছিঁড়েছ। তুমি জানো, এই বই আর প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে ভর্তি হওয়ার যে অ্যাডমিশন ফির দরকার ছিল, সেটা অয়নের বাবার কাছে ছিল না বলে তাকে মরতে হয়েছিল। আর যদি অয়নের মতো তোমার অবস্থা হতো তাহলে তুমি কি করতে? কৌতূহলের সঙ্গে জানতে চেয়েছিলাম কি হয়েছিল অয়নদার বাবার। মা বলে উঠলেন, কি দরকার ওসব কথা ওকে শোনাবার। বাবা মুখের খাবার শেষ করে বললেন, অয়নের সম্বন্ধের পুরোটা জানার দরকার, তাই বলে তুমি ওকে ওর ওই ভয়ঙ্কর দিনের কথা বলবে? বাবা মার দিকে তাকিয়ে সামান্য মাথা নাড়িয়ে বললেন, না তন্দ্রা, প্রতিটা মানুষেরই সাইকোলজিক্যাল দিকটা জানার দরকার, তাতে সেই মানুষটা সম্বন্ধে একটা ধারণা জন্মায়। মা বললেন, ঠিক আছে, এখন খাবার টেবিলে সেটা নাইবা বললে, পরে না হয় বলো। আমি বাবাকে আর কিছু জিজ্ঞাসা না করে মনে মনে ঠিক করে নিলাম, কাল সকালে আমি অয়নদার বাড়ির ঠিকানাটা জেনে নিয়ে তার থেকেই সব শুনবো। খাওয়া শেষ করে নিজের ঘরে এসে চিন্তা করতে লাগলাম, 4 বছর আগে অয়নদা তো এই বাড়িতেই থাকতো। তাহলে কি এমন হয়েছিল যার জন্য মাধ্যমিকে স্ট্যান্ড করা অয়নদা এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল? ঠিক তখনই বাবা ঘরে ঢুকে আমাকে চুপ করে বসে থাকতে দেখে বললেন, দেখ মা, আজ যেটা তুই করেছিস সেটা ঠিক করিসনি। তোর সব রকম সুযোগ সুবিধা স্বাধীনতা দেওয়া সত্ত্বেও পরীক্ষার রেজাল্টে যদি এই হয়, তাহলে বাবা মায়ের কি অবস্থাটা হয় একবার ভেবেছিস? অয়নের জন্য আজও আমার গর্ব হয়। আমি কি আমার মেয়ের জন্য কোনোদিন গর্ব করতে পারবো না? বললাম, বাবা, তুমি যদি সঠিক কথাগুলো বলো তাহলে আমি তোমাকে গর্বিত করতে পারবো কিনা জানি না, তবে আমি নিজেকে পাল্টাবো। বাবা চুপ করে আছে দেখে বললাম, অয়নদা এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল কেন? বাবা চুপ করে আছে দেখে বললাম, বলো। তোমার মা চাননি বলে। বাবার উত্তর শুনে আমি অবাক। বললাম, মানেটা তোমার মা ভালো জানবে, তবে তার মনে হয়েছিল মেয়ে দিন দিন বড় হচ্ছে, ওরকম একটা গরিব হাবাতে ঘরের ছেলেকে বাড়িতে রাখাটা ঠিক নিরাপদ নয়। তার উপর আমিও সবসময় বাড়ি থাকি না, যে কারণে তোমার মার এটা মনে হয়েছিল। কিন্তু বাবা, অয়নদা তো। বাবা আমাকে থামিয়ে দিয়ে বললেন, আমি জানি অয়ন ওরকম ছেলেই নয়, তবে তুই শুনলে অবাক হবি, যেদিন তোর মা এই কথাটা বলেছিল সেদিনই অয়নের মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছিল। দুপুরের দিকে অয়ন বাড়ি ফিরে আমাকে আর তোর মাকে প্রণাম করে বলেছিল, আপনারা আমায় আশ্রয় দিয়ে সব রকমভাবে সাহায্য করেছিলেন বলে আজ আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আগামী দিনে আপনারা শুধু একটু আশীর্বাদ করবেন বলেই বলেছিল। স্যার, আমি আমার বাবার
বাবার বাড়িতে যেতে চাই ভেবেছি। সেখান থেকে টিউশনি করে আমি যেভাবেই হোক নিজের খরচটা চালিয়ে নেওয়ার চেষ্টা করব। আপনি শুধু আমাকে একটু আশীর্বাদ করবেন। অয়নদের ছোটোখাটো টালির চালের বাড়িটা ঠিকঠাক করে সারাই করতে দিন 15 লেগে গেল। তারপর আমি একদিন ওকে নিজের সঙ্গে করে ওর ওই বাড়িতে রেখে এসেছিলাম। এর মধ্যে সে একদিনও এ বাড়িতে আসেনি। এসেছিল গেল বছরে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবার পর আমাদের প্রণাম করতে। বললাম, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কি ছিল? বাবা একটু হেসে বললেন, জেলার টপার ছিল। কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললাম, অয়নদার মতো এরকম একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট থাকতে আমি তার কাছে কেন কোচিংটা নিচ্ছি না? কারণ আমাদের বাড়ি থেকে অয়নদের বাড়িটা একটু দূরে, আর সর্বোপরি তোমার মা চান না তাই। আমি আর কথা না বাড়িয়ে বাবাকে বললাম, ড্রাইভার কাকুকে বলে রেখো কাল সকালে অয়নদার বাড়িতে যেন আমাকে নামিয়ে দিয়ে আসে। এই পর্যন্ত বলে মালিনী আমাকে বলল, একটু চা মুড়ি বা অন্য কিছু বলি? পারুল দিকে না বলে বললাম, একটা জিনিস আমি বুঝতে পারছি না, এত ভালো স্টুডেন্ট ছিলেন, উনি তো অনেক বড় চাকরি করতে পারতেন। মালিনী একটু হেসে বলল, তা তো পারতই, কিন্তু সেক্ষেত্রে ওকে তো অন্য জায়গায় চলে যেতে হতো। তখন এই কিশোরের দেখাশোনাটা কে করতো? বললাম, কেন, আপনারা তো আছেন। মালিনী কোনো কথা না বলে কিছু সময় চুপ করে রইল। তারপর বলল, আপনি পুরোটা না শুনলে কিছু বুঝতে পারবেন না। মাথা নেড়ে বললাম, ঠিক আছে, আপনি বলুন। পরদিন সকালে ড্রাইভার কাকু যখন আমাকে অয়নদার টালির চালের বাড়ির সামনে নামিয়ে দিল, তখন বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল অয়নদা এই বাড়িতে থাকে। পাশাপাশি দুটো ঘর, একটু দূরে টিনের শেডের বড় একটা বাথরুম, পাশে টিউবওয়েল। প্রথম ঘরটার সামনে জুতো খোলা দেখে মনে হচ্ছে 20-25 জন ছেলে মেয়ে পড়ছে এখানে। মনে মনে ঠিক করে নিলাম ওদের পড়ার ব্যাঘাত না ঘটিয়ে বরং ঘুরে দেখি। পাশের ঘরটার দিকে এগিয়ে যেতেই দেখলাম পারুলদি সেখানে রান্না করতে করতে বারান্দায় হামাগুড়ি দিতে থাকা দুটো বাচ্চার সাথে কথা বলছে আর হাসছে। ওদের দেখে তৎক্ষণাৎ আমার মনে হয়েছিল হয়তো অয়নদার দিদি আর তার দুটো বাচ্চা হবে। পরে জেনেছি বাস্তবে পারুলদি অয়নদার দিদি না হলেও দিদি বলে যেমন তাকে ডাকে তেমনি দিদির মতো সম্মানও করে। বললাম, পারুলদিকে অয়নবাবু কোথা থেকে পেলেন? কয়েক সেকেন্ড চুপ করে থেকে মালিনী বলতে লাগলো, 4 বছর আগে স্টেশন এলাকায় পারুলদিকে পাগলের মতো ঘুরে বেড়াতে দেখে জিআরপির সাহায্যে অয়নদা হসপিটালে ভর্তি করে দেয়। হসপিটালে থাকাকালে নিয়মিত ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ওষুধ কিনে দিয়ে 4 মাসের মাথায় খানিকটা সুস্থ করে অয়নদা এখানে নিয়ে আসে। সেই থেকে পারুলদি এখানেই আছে। তবে বছর খানিক ওষুধ খাওয়ার পর অয়নদার এক ছাত্র ফোন করে জানায়, খেলার মাঠের পাশে কাপড়ে মোড়া একটা ছোট বাচ্চা কাঁদছে। অয়নদা থানার অফিসারকে ইনফর্ম করে বাচ্চাটাকে নিয়ে এসে পারুলদির হাতে তুলে দেয়। সেই বাচ্চাটাকে পেয়ে পারুলদি আস্তে আস্তে পুরো সুস্থ হয়ে যায়। পারুলদি থেকে পরে জেনেছি ওনার কোনো বাচ্চা হচ্ছিল না বলে শ্বশুরবাড়ির লোকেরা ছেলের আবার বিয়ে দেবে বলে পারুলদিকে দিনের পর দিন খাবারের সাথে কী সব খাইয়ে পাগল বানিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছিল। পারুলদি রাস্তায় ঘুরতে ঘুরতে অয়নদার হাতে এসে পড়ে। আজ সেই পারুলদি এতগুলো বাচ্চার মা। সেদিন পারুলদির সাথে কথা বলতে বলতে খেয়াল করলাম ছাত্রছাত্রীরা একে একে বেরিয়ে যাচ্ছে। আমি আর দেরি না করে ঘরে ঢুকে দেখলাম অয়নদা চেয়ারে বসে ছোট একটা টেবিলের উপর বই রেখে হয়তো নিজের পড়া পড়ছে। আমাকে দেখে অবাক হয়ে কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে উঠে দাঁড়িয়ে শুধু বলল, স্যার এসেছেন। না বলে টেবিলের পাশে পেতে রাখা ছোট একটা বেঞ্চে গিয়ে বসলাম। রেজাল্ট খুব খারাপ হয়েছে, এখন তুমি আমাকে পড়াবে। অয়নদা পুনরায় চেয়ারটায় বসে বলল, স্যার কি জানেন? বললাম, হ্যাঁ। অয়নদাকে চিন্তিত দেখে বললাম, আমি তোমার কাছে পড়তে আসবো কি কি বারে সেটা বলো। টেবিলে রাখা খোলা বইটা বন্ধ করে অয়নদা সেদিন বলেছিল, তুমি একটু বসো, আমি তোমাকে কিছু খেতে দেওয়ার কথা দিদিকে বলে আসি। বলেছিলাম না অয়নদা, আগে তুমি বলো আমাকে পড়াবে কিনা। কয়েক সেকেন্ড চুপ করে থেকে অয়নদা বলেছিল, সকাল 7টার মধ্যে যে কোনো দিন তুমি আসতে পারো। একটু হেসে বলেছিলাম, ভালো লাগলো শুনে, তুমি আমাকে পড়াবে। অয়নদা তার উত্তরে বলেছিল, তোমার বাবা আমার জন্য যা করেছেন সেদিন আমি জীবনেও শোধ করতে পারবো না। তোমার কাছে আমি আর একটা কথা জানতে এসেছি বলে বলেছিলাম, গতকাল রেজাল্ট খারাপ হওয়ার জন্য মা আমাকে বকাবকি করলে আমি রাগ করে বই ছিঁড়ে ফেলি। পরে জানতে পেরে বাবা কেন আমাকে বলল এই বই আর প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে ভর্তি হওয়ার অ্যাডমিশন ফি ছিল না বলে, নাকি তোমার বাবাকে? অয়নদা আমার কথা শেষ করতে না দিয়ে বলে উঠেছিল, চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলেছিল। আমি যেন সেই মুহূর্তে বাকশক্তি হারিয়ে ফেলেছিলাম। তবু বলেছিলাম, মানে? অয়নদার তখন চোখ দুটো ছলছল করছে। এতক্ষণ খেয়াল করিনি। অয়নদার তাকানো দেখে চোখ ঘুরিয়ে দেখলাম সামনের দেওয়ালে টাঙানো ছবিটার দিকে তাকিয়ে অয়নদা বলতে শুরু করলো, আমি তখন ক্লাস 5-এ ভর্তি হব। নতুন স্কুলের অ্যাডমিশন ফি, সেই সঙ্গে বইপত্র কেনার যে টাকার দরকার ছিল সেটার সবটা বাবার কাছে ছিল না। বাবা সকালে সাইকেলটা বার করে আমাকে বললেন,
তুই রেডি হয়ে নে, তোর মনতোষ কাকুকে বলা আছে বাকি টাকাটা ওর থেকে নিয়ে স্কুলে ভর্তি করে বই কিনে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করব। মনতোষ কাকুর কাছ থেকে টাকা নিয়ে যখন আমরা ফিরছি তখন আমি বাবাকে বলেছিলাম খুব খিদে পেয়েছে। রাস্তার ধারে হাট খোলায় বাবা সাইকেলটা রেখে একটা দোকানে ঢুকে দুটো চা চিনি বেশি দিয়ে বলে দুটো পাউরুটি নিয়ে একটা আমাকে আর একটা বাবা নিজে নিয়ে সেই চিনি বেশি দেওয়া চায় পাউরুটি ডুবিয়ে খাওয়া শেষ করে সাইকেলটা নিয়ে যেই দুপা বাবা এগিয়েছে অমনি হাটের কিছু লোক সাইকেল চোর বলে চিৎকার করে উঠতেই লোকজন ছুটে এসে বাবাকে মারতে লাগলো। আমি প্রথমে হকচকিয়ে গেলেও কাঁদতে কাঁদতে বলতে লাগলাম, আমার বাবা চোর না, চোর না। কিন্তু সেদিন হাটের মানুষ আমার কান্নাকে উপেক্ষা করে তারা সব ঝাঁপিয়ে পড়েছিল আমার বাবার উপর। কিছু সময় পর ভিড়ের মধ্যে দিয়ে যখন বাবাকে দেখতে পেলাম, তার নাক মুখ দিয়ে রক্ত ঝরছে, ভিড় ঠেলে ভেতরে ঢোকার আপ্রাণ চেষ্টা করতে লাগলাম। দেখলাম সে ভিড়ের মধ্যে থেকে বাবার চোখ দুটো আমার দিকে হতবিস্ময়ে, লজ্জায়, গ্লানিতে, ব্যথার মধ্যেও তাকিয়ে আছে, যেন কিছু বলতে চাইছে। বাবার সেই মুমূর্ষু রক্তাক্ত চেহারার দিকে তাকিয়ে আমি বাক্যহারা হয়ে যাই। অয়নদা একটু থেমে হাতের উল্টো পিঠ দিয়ে চোখ দুটো মুছে আবার বলতে লাগলো, সেই মুহূর্তে তোমার বাবা গাড়িতে করে যাচ্ছিলেন। আমি ছুটে গিয়ে তার গাড়ির সামনে দাঁড়িয়ে শুধু বলেছিলাম, আমার বাবাকে বাঁচান, আমার বাবা চোর না। তোমার বাবা সেদিন আমার বাবাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে দিয়েছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। কয়েক ঘন্টা পর ডাক্তার জানিয়েছিলেন বাবার নাকি ফুসফুস আর স্পাইনাল কর্ড নষ্ট হয়ে গিয়েছিল। তোমার বাবা সেদিন আমার থেকে সব শুনে আমাকে স্কুলে ভর্তি করে তোমাদের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। অয়নদার কথা বলা শেষ হয়ে গেলেও সামনে টানানো ছবিটার দিকে বেশ কিছু সময় তাকিয়ে থেকে সেদিন চলে আসলেও নিরপরাধ অয়নদার বাবার মৃত্যুটা মনে দাগ কেটে গিয়েছিল। বাড়িতে ফিরে সেদিন বাবাকে বলেছিলাম, তুমি তো এত ফ্ল্যাট বানাও, স্টেশন বা বাস রাস্তার ধারে একটা ফ্ল্যাট দিতে পারো না, তাহলে তো আর অয়নদার বাড়ি পর্যন্ত যেতে হতো না। বলেছিলাম কাল থেকে ড্রাইভার কাকুকে সকাল 6:30টার মধ্যে আসতে বলে দিও, পড়তে যাব। পরদিন থেকে সপ্তাহে 3 দিন অয়নদার কাছে পড়তে আসতে লাগলাম। রেজাল্ট আমার আর কখনো খারাপ হয়নি। শহরের মধ্যে ভালো স্টুডেন্ট আর ভালো মাস্টার হিসেবে অয়নদার নামডাকটা বেশি থাকায় থানা থেকে জিআরপির থেকে বছরে 1-2বার ফোন আসতো কারোর ফেলে যাওয়া বাচ্চাকে তার হাতে তুলে দেবে বলে। আমি এখানে পড়তে পড়তে দেখতে পেতাম দিন দিন বাচ্চার সংখ্যা বাড়ছে, অথচ জায়গা কম, ঘর নেই। আশেপাশে যারা বাস করতো তারা অয়নদার সাথে খারাপ ব্যবহার করত। সেটা আমার সহ্য হতো না বলে বাবাকে বলে বাজার ছাড়া বেশি দাম দিয়ে আশেপাশে 3টে লোকের জমি বাবা আমার নামে কিনে দেয়। সেই জায়গায় আর অয়নদার বাবার এই ঘর দুটো নিয়ে তৈরি হয় আজকের কিশলয়। প্রথম যখন এখানে আসতাম তখন আমার গায়ে থাকতো দামি দামি গহনার পোশাক। অয়নদা একদিন আমাকে বলল, বাচ্চাগুলোর ভালোবাসা পাওয়ার থেকে বড় অলংকার আর কিছু হতে পারে না, আর সততার থেকে দামি পরিচ্ছদ কিছু নেই। কথা দুটো শোনার পর থেকে আর চোখের সামনে অয়নদাকে দেখতে দেখতে আমার মন আর ধারণা পাল্টাতে লাগলো। আমি ধীরে ধীরে আমার শরীর থেকে অলংকারগুলো সব খুলে রেখেছি। খুব সিম্পল জীবন যাপন করি, অয়নদার মতোই। মূলত আশ্রমটা অয়নদা আর আমি চালাই। দীপকদার, শঙ্করদা আসে যায়, সাহায্য করে, কিন্তু কোনো দায়িত্ব নিতে চায় না। যেখানে এতগুলো বাচ্চার ভবিষ্যতের ব্যাপার, সেখানে অয়নদা চাকরি নিয়ে বাইরে চলে গেলে আমি একা পেরে উঠবো না। একমাত্র সেই কারণেই অয়নদা এখানে পড়ে থেকে ওই চাকরিটা করে। মালিনীর বলা কথাগুলো শুনতে শুনতে আমারও চোখ ভিজে গিয়েছিল। রিয়েলাইজ করতে পেরেছিলাম কেন অয়ন এত সিম্পল চুপচাপ থাকে। হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে এলো মনের কথাটা। মালিনীকে দুম করে জিজ্ঞাসা করে ফেললাম, অয়নকে কি তুমি ভালোবাসো? মালিনী একটু হেসে বলল, অবশ্যই ভালোবাসি, তবে অয়নদা আমার দাদার মতো। আমাদের বাড়িতে যখন থাকতো তখন থেকে আমাকে রাখি পরাতো, আজও পরায়। বললাম, অয়ন থাকে কোথায়? স্টেশনের ধারে দিগন্ত বলে যে ফ্ল্যাটটা আছে তার 3 তলায় 2 কামরার একটা রুমে থাকে বলে মালিনী এটাও বলল, ফ্ল্যাটটা কিন্তু আমার বাবা দেয়নি। কিশোরীতে বাচ্চার সংখ্যা বাড়তে লাগলো দেখে অয়নদা ফ্ল্যাটটা ওখানে নিতে বাধ্য হয়েছে বলে মুখটা গম্ভীর করে মালিনী বলল, দেখতে অতি সাধারণ মন, কষ্টে থাকা আমার দাদাটাকে কি পারবেন তার মনের কষ্ট দূর করে আপন করে নিতে? সামনে টানানো অয়নের বাবার ছবিটার দিকে তাকিয়ে আস্তে আস্তে আমি বললাম, ঘাড় নেড়ে, পারবো, তবে তার আগে বাবাকে বলতে হবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।